বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এরপরে আমার আজকের ক্লাস শুরু হলো। আমরা এর আগে ক্লাস করছিলাম নরমাল ডিস্ট্রিবিউশন নিয়ে। নরমাল ডিস্ট্রিবিউশনের এর মধ্যে আমাদের অলরেডি 4টা ক্লাস হয়ে গেছে। আজকে দিয়ে আমাদের পঞ্চম ক্লাসটা। আমরা এর গত ক্লাসে যেটা করেছিলাম সেটা ছিল আমাদের নরমাল ডিস্ট্রিবিউশনের অড মোমেন্টস এবং ইভেন মোমেন্টস গুলো নিয়ে আমরা কাজ করেছিলাম। আজকে একটু যাই দেখি পরের স্লাইডগুলোতে। আমরা আজকে তোমাদের প্রথমেই একটু ইম্পর্টেন্স নিয়ে আবারও একটু কথা বলছি যে এর আগের ক্লাসগুলোতে আমরা কিছুটা এগুলো নিয়ে কথা বলেছিলাম। তারপর আজকে একটু বিশেষ কিছু নিয়ে কথা বলবো, কারণ এগুলোর মানগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। আমরা যাই, normal distribution plays a very important role in statistical theory because of the following these reasons. আমরা দেখছি কি কি রিজন গুলো দেখো। Most of the distribution occurrence in practice, that means binomial distribution, Poisson distribution, hypergeometric distribution, etc., can be approximated by normal distribution. তার মানে হচ্ছে ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউশন গুলো কিন্তু অ্যাপ্রক্সিমেটলি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। এর মধ্যে তোমরা নিশ্চয়ই ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের মধ্যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এবং পয়সন ডিস্ট্রিবিউশনে দেখেছো যেটা অ্যাপ্রক্সিমেটলি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে under some conditions. However, many of the sampling distribution, that means student T, Snedeker F, chi-square distribution, etc., tends to normality for large sample. তোমরা এই যে ডিস্ট্রিবিউশন গুলো, টি ডিস্ট্রিবিউশন, এফ ডিস্ট্রিবিউশন, chi-square ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশন গুলো নিয়ে পরে কথা বলবে। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন এগুলো পরবর্তী পর্যায়ে এই ডিস্ট্রিবিউশন গুলো করবে। এটাও কিন্তু টেন্ডস টু নর্মালিটি, অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশনে নর্মালিটির দিকে যায় ফর লার্জ স্যাম্পল, অর্থাৎ স্যাম্পল সাইজ যখন বড় হয় তখন এই ডিস্ট্রিবিউশন গুলো নর্মালিটির দিকে যায়। 2 নম্বরে আসো, even if a variable is not normally distributed, it can be sometimes be brought to be normal from by simple transformation of variable. যদি দেখো যে একটা ভ্যারিয়েবল যেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না, কিন্তু এটাও মাঝে মাঝে কি হয়, নর্মাল ফর্ম করে কিছু সিম্পল ট্রান্সফরমেশনের মাধ্যমে। অর্থাৎ একটা ভ্যারিয়েবলকে আমি যদি কিছু ট্রান্সফরমেশন করি তাহলে সেটা দেখা যাবে যে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করছে। আমরা এগুলো পরবর্তীতে কাজ করব। ফর এক্সাম্পল, ইফ দ্য ডিস্ট্রিবিউশন অফ এক্স ইজ স্কিউড, যদি দেখো যে একটা ডিস্ট্রিবিউশন এক্স টা স্কিউড, নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা জানি যে এটা স্কিউড না, সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। তাহলে এই একটা ভ্যারিয়েবল, যেই ভ্যারিয়েবলটার ডিস্ট্রিবিউশনটা স্কিউড হবে, তাহলে দ্য ডিস্ট্রিবিউশন অফ রুট এক্স মাইট কাম টু বি নর্মাল। তাহলে এই ডিস্ট্রিবিউশনের রুট যদি আমরা নেই, অর্থাৎ রুট অফ এক্স, এই ডিস্ট্রিবিউশনটা এটা নর্মাল ডিস্ট্রিবিউশন যাবে। তাহলে এখন আসো 3 নম্বরে, যদি if x follows normal distribution with mean mu and variance sigma square, then probability of x minus 3 sigma less than mu plus 3 sigma is equal to 0.9973. তার মানে এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি যে p of x এর ভ্যালুটা মিউ প্লাস মাইনাস 3 সিগমার মধ্যে পড়ার প্রবাবিলিটি হচ্ছে 0.9973। এটাকে আমরা এই ফর্মেও লিখতে পারি। আমরা কিভাবে এই ফর্মটাই লিখলাম যে যদি আমার স্ট্যান্ডার্ড নরমাল ভ্যারিয়েট হয় তাহলে আমার এক্সটা কি হয়ে যায়, জেড হয়ে যায়, অর্থাৎ এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, তখন আমার এটা জেড হয়ে যায়। আর ওই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখো, নরমাল ডিস্ট্রিবিউশনের সিগমাটা হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের সিগমা হচ্ছে কত, 1, মিউ 0। তাহলে এটা তখন দাঁড়ায় গিয়ে, এই জায়গাটা গিয়ে দাঁড়ায় কি, -3, অর্থাৎ সিগমার ভ্যালু যদি 1 হয়, মিন যদি 0, মিন 0 জানি আমরা স্ট্যান্ডার্ড নরমাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে, তাহলে এটা জেড হয়ে যায় এবং জেডটা কি হয়ে যায় দেখো, -3 টু জেড লেস দেন +3, এর ভ্যালুটা 0.9973।
এর মানে হচ্ছে যদি আমরা এটাকে ক্লিয়ারলি বলি তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা যদি কোনো ভ্যারিয়েবলের মিউ প্লাস মাইনাস 3 সিগমার মধ্যে মিউ প্লাস মাইনাস 3 সিগমার মধ্যে প্রায় 99.73% মান কভার করে। তার মানে হচ্ছে যদি তোমরা জানো যে মিউ এর ভ্যালুটা, এটা যদি আমরা এক্সাম্পল আকারে বলি তাহলে তোমাদের ক্লাসের ছাত্রদের যদি হাইটের কথা চিন্তা করি, ধরো 5.3 তোমাদের এভারেজ হাইট, এবং তোমাদের হাইটের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা ভ্যারিয়েন্স যদি আমি ধরি 0.25, তাহলে এই যে মিউ কত, মিউ হচ্ছে 5.3 আর সিগমা বললাম 0.235, তাহলে 0.235 এর সাথে তুমি কি করবা, একবার 3 দিয়ে গুণ করবা, 3 দিয়ে গুণ করে মিউ এর সাথে একবার মাইনাস করবা, একবার প্লাস করবা, তাহলে দুটো রেঞ্জ পেয়ে যাবে। এই দুটো রেঞ্জের মধ্যে তোমার ক্লাসের ছাত্রদের হাইট থাকার প্রবাবিলিটি 99%, 99.73%, অর্থাৎ অধিকাংশ মানই কিন্তু এর মধ্যে, অর্থাৎ তোমাদের ক্লাসের ছাত্রদের যে হাইটটা, সেই হাইটটা থাকার সম্ভাবনাটা 99.73%। আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা? অর্থাৎ গড়ের সাথে মিনের সাথে যদি তুমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্লাস মাইনাস করো তাহলে তো আমরা মোটামুটি ভাবে একটা রেঞ্জ পেয়ে যাই, যেই রেঞ্জের মধ্যে আমার ভ্যালুগুলো থাকার একটা সার্টেন প্রবাবিলিটি থাকে। তো সেই ভ্যালুর মধ্যে যদি আমি শুধু সিগমা দেই তাহলে দেখবা যে এর মানটা আরেকটু কম হবে, যদি 2 সিগমা দেই তাহলে এর চেয়ে আরেকটু কম হবে, আর যদি 3 সিগমা দেই তাহলে প্রায় 99.73% কভার করবে। তাহলে আমরা দেখো যে এখান থেকে আমরা এইটাকে মড জেড দিয়ে লিখতে পারি, মড জেড লেস দেন 3 ইজ ইকুয়াল টু 0.9973%। আবারও বলছি যে এটা তোমরা একটু মাথায় রাখবা, মিউ প্লাস মাইনাস 3 সিগমার মধ্যে, মিউ প্লাস মাইনাস 3 সিগমার মধ্যে কোনো ভ্যালুর মান পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.9973, আর এর চেয়ে বেশি অর্থাৎ জেডের ভ্যালুটা গ্রেটার দেন 3 হওয়ার প্রবাবিলিটি কত হবে, 1 থেকে তুমি এটা মাইনাস করো তাহলে এটা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে আসো যে দিস প্রপার্টি অফ নর্মাল ডিস্ট্রিবিউশন ফর্ম দ্য বেসিস অফ এন্টায়ার লার্জ স্যাম্পল থিওরি। তাহলে এইটাই কিন্তু সব নর্মাল ডিস্ট্রিবিউশন ফর্ম করার একটা বেসিস, এন্টায়ার লার্জ স্যাম্পল, মানে তোমার লার্জ স্যাম্পল থিওরির যে থিওরিটা যেটা আছে সেটার বেসিসটাই হচ্ছে এটা। ঠিক আছে, এই প্রপার্টিটা। এরপরে আসো মেনি অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল স্ট্যাটিস্টিক, এটাও তোমরা থার্ড ইয়ারে গিয়ে পড়বে, টেস্ট অফ হাইপোথিসিসের মধ্যে। Many of the distribution of sample statistics, that means the distribution of sample mean, sample variance, etc., tends to normality for large sample, and as they can best be studied with the help of the normal curve. তাহলে এই যে আমরা বললাম যে স্যাম্পল মিন, স্যাম্পল ভ্যারিয়েন্স, এই যে মিন এবং ভ্যারিয়েন্সের টেস্টগুলো, অর্থাৎ স্যাম্পল মিনটা ঠিক আছে, আমরা মিন টেস্ট করতে চাই, মিন টেস্ট, তারপরে ভ্যারিয়েন্স টেস্ট, এই টেস্টগুলো করার জন্য কিন্তু আমাদের এই নর্মাল ডিস্ট্রিবিউশনটা লাগবে, এবং নর্মাল প্রবাবিলিটি কার্ভ থেকে আমরা এই কাজগুলো বের করে নিয়ে আসি। তারপরে আসো দ্য এন্টায়ার থিওরি অফ স্যাম্পল স্মল স্যাম্পল টেস্ট, দ্যাট মিনস TF, chi-square test statistics, etc., based on the fundamental assumption of that parent population from which the sample have been drawn follows normal distribution. আমরা এই যে মিন টেস্ট এবং ভ্যারিয়েন্স টেস্ট বললাম, এই টেস্টগুলো আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের যে কার্ভটা সেই কার্ভ থেকে, অর্থাৎ নর্মাল টেস্ট থেকে করে থাকি। একইভাবে আমরা যদি এটাকে নর্মাল টেস্টটাকে লার্জ স্যাম্পল টেস্টও বলে থাকি, নর্মাল টেস্টটাকে আমরা লার্জ স্যাম্পল টেস্টও বলে থাকি। দেখো এখানে লার্জ স্যাম্পল বলছে, অর্থাৎ লার্জ স্যাম্পলের জন্য আমরা এই নর্মাল টেস্ট বা জেড টেস্টটা করে থাকি। আর
যে স্মল স্যাম্পল গুলো আছে, অর্থাৎ যেই স্মল স্যাম্পলের জন্য আমরা যেই টেস্টগুলো করে থাকি সেগুলো হচ্ছে কি টি, এফ, কাই স্কোয়ার এগুলো। এবং এই টেস্টগুলোর জন্য কিন্তু এই টেস্টগুলোর ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন কিন্তু আমাদের এই নর্মাল ডিস্ট্রিবিউশন। তারপরে আসো, থিওরি অফ নর্মাল কার্ভস ক্যান বি অ্যাপ্লাইড অন দ্য গ্র্যাজুয়েশন অফ দ্য কার্ভ হুইচ আর নট নর্মাল। তাহলে এই যে যেই কার্ভটা নর্মাল না, সেই কার্ভটার নর্মাল কি নর্মাল না সেটার থিওরিটিক্যাল এটাও আমরা কোত্থেকে পাই, নর্মাল কার্ভটা অ্যাপ্লাই করে পাই। Normal distribution finds large application in statistical quality control in the industry of setting control limit. তাহলে তোমরা এখনো হয়তো তোমাদের এই কোয়ালিটি কন্ট্রোল চ্যাপ্টারটাতেও যাও নাই, আসে নাই তোমাদের। তো যখন তোমরা কোয়ালিটি কন্ট্রোল করবা তখনও দেখবা যে নর্মাল ডিস্ট্রিবিউশন তোমার এখানে কাজ করছে, লাগছে। তো এই কারণে তোমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনটা খুব ভালো করে আসলে দেখতে হবে। এই বেসিক যে ইম্পর্টেন্স গুলো, এগুলো তোমরা একটু ভালো করে দেখবে। এরপরে আমরা যাই নর্মাল ডিস্ট্রিবিউশনে। আমাদের যে একটা জিনিস বাকি থেকে গেছিল সেটা হচ্ছে মিন ডেভিয়েশন। এটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট প্রপার্টিস আমাদের জন্য। ফাইন্ড দ্য মিন ডেভিয়েশন ফ্রম দ্য মিন of normal distribution or show that the mean deviation about mean of normal distribution is 4/5 sigma. তাহলে তোমাদের দুভাবেই বলতে পারে, একটা হচ্ছে যে নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন ডেভিয়েশন কি ফ্রম মিন, মিন থেকে মিন ডেভিয়েশন বের করতে। মিন আমরা কিন্তু মিন ডেভিয়েশন তোমরা ফার্স্ট ইয়ার পড়েছো, মিন ডেভিয়েশন ফ্রম মিন, মিন ডেভিয়েশন ফ্রম মিডিয়ান, মিন ডেভিয়েশন ফ্রম মুড, তিনটা থেকেই বের করা যায়। কিন্তু আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে মিন ফ্রম, মিন থেকে মিন ডেভিয়েশন, দ্যাট মিন্স মিন ডেভিয়েশন ফ্রম মিন। এবং মিন ডেভিয়েশন ফ্রম মিন ফর নর্মাল ডিস্ট্রিবিউশন উই ক্যান গেট 4/5 সিগমা, অর্থাৎ এর ভ্যালুটা আমাদের আসতেছে কত, 4/5 সিগমা। তাহলে আমরা যাই। First of all, we have know the normal distribution of the variate x. এটা আমরা জানি x fx is equal to 1 by sigma root twice pi e to the power minus half x minus mu by sigma whole square. লিমিট হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। Now the mean deviation about mean is, mean deviation আমরা লিখলাম এটা। তো mean deviation about mean টাকে আমরা কিভাবে লিখি, মিউ মড x মাইনাস মিউ, কারণ আমাদের আমরা নিচ্ছি কি mean deviation from mean, তাই আমরা এখানে লিখলাম মিউ। আমরা যদি মিডিয়ান নিয়ে কাজ করি তাহলে এখানে আমরা এম ই লিখতাম, যদি মোড নিয়ে কাজ করি তাহলে আমরা এখানে এম ও লিখতাম। আমরা এখানে কাজ করছি কি নিয়ে, মিন নিয়ে। তো আমরা লিখলাম যে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মড এক্স মাইনাস মিউ এফ এক্স ডিএক্স, where mu is the mean of normal distribution. এখন আসো যে এই fx এর ভ্যালুটা আমরা এখান থেকে বসিয়ে দিব। তাহলে fx এর ভ্যালুর ক্ষেত্রে 1 বাই সিগমা রুট টুয়াইস পাই মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি রয়ে গেল মড x মাইনাস মিউ e to the power minus half x minus mu by sigma whole square, এখান থেকে চলে আসছে। ওকে, এখন আমাদের কিছু ট্রান্সফরমেশন আছে, সেই ট্রান্সফরমেশন গুলো কি, z is equal to ধরে নিয়েছি আমরা x minus mu by sigma, এই ট্রান্সফরমেশন তোমরা আগেও করেছো। তো x minus mu is equal to আমরা পেয়েছি কি sigma z and x is equal to mu plus sigma z, dx is equal to পেয়েছি আমরা sigma dz। এখন এই ভ্যালুগুলো আমরা আসলে এখানে বসিয়ে দিই। এখন এখানে দেখো 1 বাই সিগমা রুট টুয়াইস পাই রয়ে গেল মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, আর x মাইনাস মিউ আমরা পেয়েছি কত, x মাইনাস মিউ সমান সিগমা জেড। তাহলে মড সিগমা জেড আমরা এখানে বসিয়ে দিলাম ই টু দি পাওয়ার মাইনাস এখানে জেড স্কোয়ার বাই 2, এখানে জেড স্কোয়ার বাই 2, আর ডিএক্স এর ভ্যালু আমরা পেয়েছি সিগমা ডিজেড। সিগমা ডিজেড এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আসো যে 1 বাই, দেখো এখানে সিগমা আর এখানে সিগমা, ঠিক আছে, আর এইখানে একটা সিগমা আছে, এই সিগমা চলে গেল। আর এই যে সিগমা, এটা যেহেতু এটা মড সাইনের ভিতরে আছে, আর আমরা এমনিতেও জানি সিগমাটা হচ্ছে কি পজিটিভ ভ্যালু, সিগমা স্কোয়ার যেহেতু এটা
ভ্যারিয়েন্স অলওয়েজ পজিটিভ আর রুট নিলে এটা আমাদের একটা পজিটিভ ভ্যালুই আসবে। সো সিগমাটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, রুট টোয়াইস পাই রয়ে গেল, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি রয়ে গেল, মড জেড রয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 ডিজেড। ওকে, এখন আসো যে আমাদের এই যে লিমিটিং ভ্যালুটা, এটা আমাদের এই যে নর্মাল কার্ভটা যদি দেখি সিমেট্রিক ডিস্ট্রিবিউশন যেহেতু, সুতরাং এটা লিমিট আমরা জানি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তো এটাকে আমরা কিন্তু যেহেতু এটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, তাহলে আমরা এটাকে যদি 0 টু ইনফিনিটি লিখি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 2 ইনটু 0 টু ইনফিনিটি লিখতে পারি, কারণ এটার একটা অংশ মানেই পুরাটা অংশ মানেই হচ্ছে এইটার দুইটা অংশ, এটার দুটো পার্ট। তাই আমরা দেখো এখানে এই জায়গাটা এসে আমরা লিখলাম, এটা অ্যাজ ইউজুয়াল রয়ে গেল, এখানে এসে আমাদের 2 ইনটু 0 টু ইনফিনিটি মড জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 2 ইনটু ডিজেড। এটা আমরা কোত্থেকে লিখলাম? এখান থেকে, যেহেতু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, আমরা এখানে এসে লিখেছি 2 টু ইনফিনিটি, সরি 0 টু ইনফিনিটি। যেহেতু আমরা 0 টু ইনফিনিটি লিখলাম, তাই আমরা এটা 2 ইনটু লিখলাম, অর্থাৎ এইটুকু সমান হচ্ছে 2 ইনটু এটা সমান হচ্ছে পুরোটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেলাম এটা। তারপরে আসো, তো মিন ডেভিয়েশন ইজ ইকুয়াল টু, দেখো এখানে এখন দেখো যে এখানে যেহেতু 2 আছে, তাহলে নিচে আছে √2, এখানে √2 আর এটা কাটাকাটি চলে গেলে আমাদের কি আসে? √2 আসে উপরে। তাহলে আমরা √2 আর নিচে √2 পাই আছে, দুটোকে একসাথে করে 2/√2/পাই লিখলাম। সিগমাটা এখানে চলে আসলো 0 টু ইনফিনিটি জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড বাই 2 ডিজেড। ওকে, এখন আসো আবার একটা ট্রান্সফরমেশন। সেটা কি? সেটা হচ্ছে যেহেতু আমরা আসলে মড জেডটাকে আমরা পজিটিভ ভ্যালু, সেই কারণে আমরা জেডটাই ধরে নিয়েছি। এখন জেড স্কোয়ার বাই 2 কে আমরা ধরে নিচ্ছি টি। ওকে, তাহলে ডিটি সমান আমরা লিখতে পারি কি? হাফ ইন্টু, দেখো হাফ ইন্টু 2z ডিজেড। এখান থেকে আমরা জাস্ট ডিফারেন্সিয়েশন করে ডিটি আমরা লিখতে পারি হাফ ইন্টু 2z ইন্টু ডিজেড। তাহলে ডিটি আমরা পেলাম, দেখো এই হাফ আর এই 2 কাটাকাটি করে শুধু পেলাম কি? জেড ইন্টু ডিজেড। তাহলে এখানে আসো যে এটা রয়ে গেল √2/পাই সিগমা 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার, দেখো এখানে ই টু দি পাওয়ার জেড স্কোয়ার বাই টি কে আমরা জেড স্কোয়ার বাই 2 কে আমরা লিখলাম মাইনাস টি, আর জেড ডিজেড এটাকে মিলে আমরা লিখতে পারি কি? ডিটি। এই যে আমাদের দেখো ডিটি আমরা সমান পেয়েছি কি? জেড ইন্টু ডিজেড। তাহলে জেড ইন্টু ডিজেড সমান আমরা লিখলাম ডিটি। ওকে, তারপরে আসো এটা √2/পাই রয়ে গেল, সিগমা রয়ে গেল, এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করব ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস 1। এটা লিমিটিং ভ্যালুটা বসাও, কত হয়? এই পাশটায় 1 হয়ে যাচ্ছে। তো এখানে থাকতেছে কত? সিগমা। তো আমরা তাহলে পেলাম কি? √2/পাই ইন্টু সিগমা। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে আমার পায়ের ভ্যালুটা আমরা যখন বসাই দিচ্ছি, তখন আমরা পায়ের মানটা যখন বসিয়ে দিচ্ছি, তখন আমরা এটা পেয়ে যাচ্ছি 4/5 ইন্টু সিগমা, 4/5 ইন্টু সিগমা। So we can get mean deviation of normal distribution is 4/5 into sigma. এখন আসো আমরা একটু এক্সাম্পল দেখি। For a certain normal distribution, the first moment about 10 is 40 and the fourth moment about 50 is 48. What is the arithmetic mean and standard deviation of the distribution? তাহলে আমাদের কিন্তু একটু আগে আমরা যেটা করেছিলাম মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, আমরা এখানে কিন্তু যে কাজটা করব, সেখানে দেখো যে একটা সার্টেন নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলা হচ্ছে কি ফার্স্ট 4 মোমেন্ট অ্যাবাউট 10, মিন কিন্তু না। হ্যাঁ, 10 অর্থাৎ যে কোনো মান থেকে আর কি, এ থেকে যদি আমরা মোমেন্টগুলো বের করে থাকি, এখানে এর ভ্যালুটা হচ্ছে কত? 10। তাহলে বলা হচ্ছে যে ফার্স্ট মোমেন্ট অ্যাবাউট 10 ইজ 40। ফার্স্ট মোমেন্টটা কত?
10 থেকে যদি আমরা নেই তাহলে তার ফার্স্ট মোমেন্ট হচ্ছে 40 এবং ফোর্থ মোমেন্টটা হচ্ছে কত? ফোর্থ মোমেন্ট অ্যাবাউট 50 ইকুয়াল টু হচ্ছে 40। যদি আমরা 50 থেকে ফোর্থ মোমেন্টটা নেই তাহলে তার রেজাল্ট আসছে কত? 40। তাহলে এখানে এটা তোমরা ওই যে মোমেন্টের জায়গাটা যেটা এটা খুব ভালো করে দেখবা, এই জায়গাটা যদি তোমাদের কোথাও ইয়ে হয় তাহলে তোমরা আশা করছি ভুল হবে না তোমাদের। এখন আমাদের জানতে চেয়েছে আসলে অ্যারিথমেটিক মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত। তাহলে দেখো, we know that mu1 dash is the first moment about the point x is equal to a। এই এর ভ্যালুটাই হচ্ছে এখানে কত? 10। ঠিক আছে? তাহলে আমরা জানি যে mu1 প্রাইম দ্যাট মিন্স র মোমেন্টাম। ফার্স্ট মোমেন্ট যেহেতু এটা 1, তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা ফার্স্ট মোমেন্ট about the point x is equal to a, then the arithmetic mean is given by mean is equal to a plus mu1 prime। এটা আমরা জানি যে যদি আমরা about x the point x is equal to a থেকে যদি আমরা কোনো মোমেন্ট মিন বের করি, যেমন তোমরা শর্টকাট মেথডে মিন বের করেছো না, x মাইনাস a ডিভাইডেড বাই সিগমা, বা শুধু x মাইনাস a দিয়ে করেছো, তাহলে সেখান থেকে যখন আমরা মিনটা বের করি তখন আমাদের কি করতে হয়? মিন সমান সমান a প্লাস mu1 প্রাইম। এই জায়গাগুলো তোমরা মোমেন্টসের যে জায়গাগুলো ওগুলো আবার একটু রিভিউ করে নিবা। এটা আমরা জানি আগের ক্লাসগুলোতে, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্সে তোমরা পড়ে এসছো। এখন আসো যে এই যে আমরা পেলাম মিন সমান আমরা জানি কি a প্লাস mu1 প্রাইম। we are given mu1 prime about the point x is equal to, এই যে a এর জায়গায় আমাদের বলা হচ্ছে কি যে কত? 10। তাহলে about the point x is equal to 10 সমান আমরা পেয়েছি কত? 40। ঠিক আছে? আবারও বলছি যে তাহলে mu1 প্রাইম আমরা কত থেকে? x is equal to 10 থেকে আমরা ফার্স্ট মোমেন্ট পেয়েছি 40। ওকে? তাহলে এই যে এটা mu1 প্রাইম এটা পেয়েছি কত? এটা পেয়েছি যে আমাদের দেওয়া আছে 40, আর a কত? a আমাদের দেওয়া আছে কত? 10। তাহলে আমরা জাস্ট এখান থেকে পেয়ে গেলাম যে 10 প্লাস 40 is equal to 50। তো আমাদের মিন পেয়ে গেলাম আমরা 50। প্রত্যেকে যদি আমরা 10 অ্যাবাউট 10 থেকে যদি নেই তাহলে আমরা এটা মিন পেয়ে গেলাম 50। এখন আসো যে ফোর্থ মোমেন্ট বলা হচ্ছে, ফোর্থ মোমেন্ট অ্যাবাউট 50 ইজ 40। এখন ফোর্থ মোমেন্টের ক্ষেত্রে কিন্তু তোমরা জানো যে mu4 প্রাইম ইজ ইকুয়াল টু mu4, mu4 প্রাইম ইজ ইকুয়াল টু mu4। আবার বলছি তোমরা কিন্তু এই মোমেন্টস গুলো রিভিউ করবে, তাহলে তোমাদের সমস্যা হবে না। তাহলে mu4 প্রাইম অ্যাবাউট দ্য পয়েন্ট x ইজ ইকুয়াল টু 50, কারণ আমাদের এখানে বলা হচ্ছে কত? x অ্যাবাউট দ্য পয়েন্ট কত? 50। 50 থেকে যদি আমাকে 50 থেকে যদি অ্যাবাউট দ্য পয়েন্ট 50 থেকে যদি আমি মোমেন্টটা বের করি, এবং সেই ক্ষেত্রে ফোর্থ মোমেন্টটা আমার কত? 40। তো এখানে কোনো চেঞ্জ তো হবে না, mu4 আমরা পেয়ে যাব কত? 40। এখন আমার বের করতে হবে কি? আমার বের করতে হবে আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমি পেলাম কত? আমাদের একটা জিনিস বের করতে বলেছেন অ্যারিথমেটিক মিন, আমরা মিনটা বের করে ফেলেছি, সেটা 50 পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করার জন্য আমাদের কি করতে হবে? দেখো, mu4 আমার লাগছে, mu4 আমরা পেয়ে গেলাম 48। ঠিক আছে? তাহলে ফর এ নরমাল ডিস্ট্রিবিউশন উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, mu4 is equal to আমরা জানি 3 sigma to the power 4। আমাদের এই জিনিসগুলো দেখো, এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে আমরা mu4 সমান জানি কি 3 sigma to the power 4। এখন তুমি যদি এই জিনিসটা না জানো যে mu4 সমান 3 sigma to the power 4, তাহলে তুমি খুঁজেই পাবা না যে সিগমা স্কয়ার তুমি কোথা থেকে বের করবে। ঠিক আছে? তাহলে তোমাদের এখান থেকে আমি এখন কি করব? যেহেতু mu4 সমান সমান আমরা পেলাম 3 sigma to the power 4, এখন এই 3 sigma to the power 4 আমরা mu4 সমান কত পেয়েছি? 48 বসালাম। তারপরে তুমি এটাকে ক্যালকুলেশন করো, sigma to the power 4 সমান আমরা কত পাই? হলো 16। so sigma স্কয়ার সমান 4, দেন sigma is equal to pi 2। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আমাদের? 2। এরপরে যাই আমরা আরেকটা এক্সাম্পলে। তোমাদের এই চ্যাপ্টারের এক্সাম্পলগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। ঠিক আছে?
দেখো x is normally distributed and mean of x is 12 and standard deviation is 4. একটু আগে তোমরা যে এক্সাম্পলটা করেছো সেখানে তোমাদের কিন্তু মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলেছে। আর এখন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তোমাদের দেয়া আছে, তোমাদের বের করতে হবে কি, বের করতে হবে কিছু প্রবাবিলিটি। ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি অফ দ্য ফলোইং। কি কি প্রবাবিলিটি বের করতে হবে? x greater than is equal to 20, x less than is equal to 20, and x 0 less than x less than equal to 12. নাম্বার 2 তে হচ্ছে find x prime when p of x greater than x prime is equal to 0.24. তাহলে এই কন্ডিশন যখন দেয়া থাকবে সেই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে x প্রাইম এর ভ্যালুটা বের করতে, দ্যাট মিন্স এখানের যে ভ্যালুটা সেই ভ্যালুটা বের করতে হবে। নাম্বার 3 তে আছে দেখো x not prime and x1 prime when p of x not prime less than x less than x1 prime is equal to 0.50 and p of x greater than x1 prime is equal to 0.25. তাহলে এই দেখো যে এই রেঞ্জের মধ্যে যখন এর প্রবাবিলিটি যখন 0.05 এবং এর প্রবাবিলিটি যখন 0.025, সেই কন্ডিশনের ক্ষেত্রে আমাদের বের করতে হবে x নট প্রাইমের এবং x1 প্রাইমের। তাহলে ফার্স্ট অফ অল প্রথমটাতেই আমরা যাই একটু, যে দেখো যে আমাদের দেয়া আছে কি, আমাদের দেয়া আছে হলো মিন সমান দেয়া আছে আমাদের মিউ ইজ ইকুয়াল টু 12 এবং সিগমা ইজ ইকুয়াল টু 4. সো দ্যাট মিন্স ইট ফলোজ দ্য নরমাল ডিস্ট্রিবিউশন উইথ মিন মিউ এন্ড ভ্যারিয়েন্স 16. কারণ আমাদের যেহেতু সিগমা দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া আছে, তো সিগমা স্কয়ার ইজ ইকুয়াল টু অবশ্যই কত হবে? 16 হবে। এখন প্রথম ভ্যালুটা আসো পি অফ এক্স গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 20 সমান কত? তাহলে এই কেসের ক্ষেত্রে আর তোমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে কিন্তু স্ট্যান্ডার্ড নরমাল ভ্যারিয়েটে পরিণত করে নিতে হবে। আমরা কি করি দেখো, যে যখন when x is equal to 20 then z is equal to কি হবে? z is equal to দেখো আমরা আসলে আমরা এখানে দেখো এখান থেকে আমরা যে কাজটা করি, যদি এখান থেকে p করছি আমরা x মাইনাস মিউ বাই সিগমা, আমরা এটাকে স্ট্যান্ডার্ড নরমাল ভ্যালুতে পরিণত করলাম না? কিভাবে করলাম? x থেকে তার মিনকে বিয়োগ করলাম এবং সিগমা দিয়ে ভাগ করলাম। সেটা তো বোথ কেসেই করতে হবে, তাই না? দুই পাশেই করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের আছে 20 মাইনাস 20 মাইনাস কি হবে? মিউ হবে, ডিভাইডেড বাই কত হবে? সিগমা হবে। ওকে, এটা এখন দেখো এইটাকে কি, এটা জেড হয়ে গেল, এটাই কিন্তু কিসে দাঁড়ালো? এইটাই দাঁড়ালো জেড, ঠিক আছে? এটাই দাঁড়ালো জেড। তাহলে এই জেড এই পাশটা জেড হয়ে গেল। তাহলে জেড গ্রেটার দেন ইজ ইকুয়াল টু কত? 20 মাইনাস এটা মিউ এর ভ্যালু কত? মিউ এর ভ্যালু কত? এই দেখো এটা মিউ এর ভ্যালু না? মিউ এর ভ্যালু এইটা এখানে বসানো। ওকে, এটা হলো। এখন সিগমা দেখো যে আমাদের কত? 40, আর এটা আমাদের কি দাঁড়ালো? এটা হলো আমাদের সিগমা। তাহলে দেখো যে জেড আমরা পেলাম কিভাবে? যখন এক্স এর ভ্যালু 20 তখন জেড ইজ ইকুয়াল টু কি? 20 মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। তো ভ্যালু কত পেয়ে গেলাম? 2। ওকে, এখন দেখো আমরা আসি, দেখো আমরা পেয়ে গেলাম হচ্ছে 2। এখন আমরা সুতরাং পি অফ এক্স গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 20 সমান আমরা লিখতে পারি যে এই যে এখান থেকে তুমি যদি লিখো পি জেড গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 2, এই যে গ্রেটার দেন ইকুয়াল টু 2, এখান থেকে মানে এটা তোমরা আরেকটা স্টেপ করতে পারো। আরেকটা স্টেপ এভাবে, যেটা আমি তো আসলে স্ক্যান করে দিয়েছি, তোমার যখন রিটেন করবা তখন তুমি এই স্টেপে এসে ঠিক এরকম করে আমি যেভাবে লিখে দিয়েছি এখানে সেইভাবেই লিখতে পারো, যে এটা লেখার পরে তোমরা এই লেখাটা লিখবা, অর্থাৎ x মাইনাস মিউ বাই সিগমা গ্রেটার দেন ইকুয়াল টু 20 মাইনাস মিউ বাই সিগমা, এরপরে পি অফ এটাকে লিখবা জেড, যেখানে z
জেড গ্রেটার দেন ইজ ইকুয়াল টু এখানে লিখবা কত 2 আসছে রেজাল্ট আমাদের এই গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 2। ওকে, এখন তোমাদের এই তোমার নরমাল কার্ভটার দিকে তাকাও। আমাদের বলা হচ্ছে কি যে পি এর অর্থাৎ জেড গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 2 এর প্রবাবিলিটিটা কত, ঠিক আছে, এই মানটা বের করতে বলছে। আমরা যদি এখন প্রবাবিলিটি কার্ভের দিকে যাই, আমরা জানি এটা রেঞ্জ কত, এদিকে মাইনাস ইনফিনিটি, এদিকে প্লাস ইনফিনিটি। আমরা একটু দেখি লিখে দিই। এটা হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটি, ঠিক আছে। তাহলে আমাদের এখন আমাদের ভ্যালু তাহলে এটা কত 2 না? তো 2 হলে আমাদের রাইট সাইডে পড়বে অবশ্যই। এটা জেড এর ভ্যালু আমরা খুঁজবো কোথায়? রাইট সাইডে দিকে। এবং কি বলছে জেড এর ভ্যালু গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 2 হওয়ার প্রবাবিলিটি কত? তাহলে আমাদের এইদিকে কোথাও একটু দেখো জেড ইজ ইকুয়াল টু আমরা যদি এখানে ধরি, সেটা তুমি তোমার জায়গায় এখানেও ধরতে পারো, এখানেও ধরতে পারো। জাস্ট একটা নোটেশন দেওয়া যে আমরা ধরলাম যে এই পয়েন্টে জেড ইজ ইকুয়াল টু 2। তাহলে আমাকে বলা হচ্ছে কি জেড এর ভ্যালু 2 অথবা তার চেয়ে বেশি এর প্রবাবিলিটি বের করো। তাহলে আমার যদি এখানে জেড ইজ ইকুয়াল টু 2 ধরি, তাহলে আমি এখান থেকে শুরু করে বাকি মানগুলো নিয়ে কনসিডার করব না, কারণ আমাদের এইটা থেকে বড় মানগুলো অর্থাৎ এই জায়গার প্রবাবিলিটি কত সেটা বের করতে হবে। আমি আবারও বলছি যে আমাদের বলা হচ্ছে পি অফ জেড গ্রেটার দেন ইকুয়াল টু 2। তাহলে আমরা যদি এখানে জেড ইকুয়াল টু 2 ধরি, তাহলে আমাদের বের করতে হবে কি যে এখান থেকে তার চেয়ে বেশি যে মানগুলো আছে তার প্রবাবিলিটি বের করা। তো আমরা যদি গ্রাফের দিকে তাকাই, তাহলে এখানে জেড ইজ ইকুয়াল টু জেড ইজ ইকুয়াল এখান থেকে 0 থেকে শুরু না, তাহলে 0 টু ইনফিনিটি এখানে। তো এখন এই 0 টু ইনফিনিটি এটার প্রবাবিলিটি কত 0.5, কারণ আমরা জানি টোটাল প্রবাবিলিটি কার্ভ যেটা তার প্রবাবিলিটি হচ্ছে 1। তো এখান থেকে এটার প্রবাবিলিটি হচ্ছে হাফ 0.5, আর এখান থেকে এইটুকুর প্রবাবিলিটি হচ্ছে 0.5। তাহলে আমাদের এই মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? 0.5 থেকে আমরা 0 থেকে এই পর্যন্ত বাদ দিলে এটা চলে আসে না? এটা হচ্ছে আমাদের পুরো মানটা। এই পুরো মানটা থেকে আমি যদি এইটুকু বাদ দেই, তাহলে তো আমি এই মানটা পেয়ে যাই। তো সেইটাই আমরা এখানে লিখেছি যে 0.5 মাইনাস 0 লেস দেন জেড লেস দেন ইকুয়াল টু 0.2, ঠিক আছে। তাহলে এইভাবেই আমাদের কিন্তু কাজটা করতে হবে। তাহলে আমাদের দেখো এখানে 0.5টা বসলো, আর এই যে 0 লেস দেন জেড লেস দেন 0.2, 0.2 না শুধুই 2, এর ভ্যালুটা আমরা নরমাল প্রবাবিলিটি কার্ভ থেকে পাই হচ্ছে 0.4772, 0.4772, ঠিক আছে। এখন তোমাদের এই যে মানটা, এই মানটা তোমরা কিভাবে আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখাচ্ছি। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ভ্যালুটা আমরা বলেছিলাম কত 0.2 এর ভ্যালুটা, 0.2 না শুধু 2। একটু দেখে নেই 2 এর ভ্যালুটা আমরা কত পেয়েছিলাম। 2 এর ভ্যালুটা আমরা পেয়েছিলাম 0.4772। 2 এর ভ্যালু যাও যদি
দেখো এখান থেকে আমরা যদি যাই, এটা হলো স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের যে টেবিলটা, সেই টেবিলটা। এই টেবিল থেকে আমরা দেখো শুধু যেহেতু আমাদের 2 এর ভ্যালুটা, তাহলে আমাদের যে মানটা নিতে হবে এটা হচ্ছে শুধুই 2। যেহেতু এখানে তোমরা খেয়াল করলে দেখবা যে এই মানটা এদিকে আমরা চাইবো কি জেড এর মানটা এখানে এদিকে এদিকে আর এদিকে মিলে আমরা জেড এর ভ্যালুগুলো পাবো, আর এখানে আমরা পাই হচ্ছে তার প্রবাবিলিটির ভ্যালুগুলো। ঠিক আছে? তাহলে আমার বলছে জেড এর মান হচ্ছে 2। তো জেড এর মান 2, যদি বলতো 2.1, তাহলে আমরা এদিকে 2 দেখতাম আর এদিকে 1 দেখতাম। যদি বলতো আমাদের 1.5, তাহলে আমরা এদিকে 1 দেখে এদিকে 5 এ চলে যেতাম। অর্থাৎ এই মানটা আমরা কনসিডার করতাম। যেহেতু আমাদের শুধুই 2 বলছে, তাই আমরা 2 যেখানে এই পাশে আছে সেইখানে 2 দেখবো আর এইদিকে 0 এর দিকে দেখবো। তাহলে দেখো এখানে দেখো আমরা আমাদের কত আসছে, 2 এর ভ্যালুটা 0.97725, 0.97725। তাহলে এই মানটা থেকে আমাদের এটা কি অর্ধেকের মান না, 50% এর মান। তো আমরা এটা থেকে কি করব, 0.5 মাইনাস করব। দেখো তোমাদের, আমার এখানে তো লেখা যাবে না মনে হয়, তোমরা একটু খাতা কলম থাকলে লিখে দেখবা যে এটা থেকে যদি 0.5 মাইনাস করো, তাহলে আমাদের রেজাল্ট আসবে 0.4772, 0.4725। তাহলে এভাবেই কিন্তু তোমাদের একটা ভালো করে বুঝবা, তা বাকি মানগুলো কিন্তু তোমাদের এভাবেই বের করতে হবে। অর্থাৎ নর্মাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে এভাবেই মানগুলো তোমাদের বের করতে হবে। তাহলে আমরা z এর মান 2 পেলাম, অর্থাৎ 0 লেস দ্যান z ইকুয়াল টু 2। এই মানটা অর্থাৎ এট লেভেল z ইকুয়াল টু 2 এর ভ্যালুটা আমরা বের করব কিভাবে? এই যে মানটা পেয়েছি আমরা, এই মানটা থেকে আমার কিন্তু আবার 0.5 মাইনাস করতে হবে। কারণ আমাদের এটা ফুল মার্কস, আর আমাদের আমরা অর্ধেকটা মান নিয়ে কাজ করছি, তাই না? লেফট সাইডের এটা দেখো, রিপ্রেজেন্ট এরিয়া টু দ্য লেফট অফ দ্য জেড স্কোর। তাহলে এখান থেকে আমরা এটা থেকে 0.5 মাইনাস করব, তাহলে আমরা কিন্তু আমাদের মানটা পেয়ে যাব। ঠিক আছে? এখন দেখো আমরা আবারও যাই, আমাদের কাজ ইয়েতে ফিরে যাই। তাহলে আমাদের দেখো এই যে মানটা আমরা পেয়ে গেছি, কত এটা পেলাম, এই যে মানটা আমরা পেলাম 0.9975 থেকে আমরা যখন 0.5 মাইনাস করলাম, তখন আমাদের মানটা পেয়েছি আমরা 0.4772। তাহলে এখান থেকে 0.5 থেকে আবারও মাইনাস করো, এটা পেয়ে গেলাম হচ্ছে 0.0028। তো p of x greater than is equal to 20 এর ভ্যালুটা হচ্ছে কত, তার প্রবাবিলিটি হচ্ছে, অর্থাৎ x এর ভ্যালু 20 অথবা তার চেয়ে বেশি হবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.0228। এরপরে আসো, আমাদের পরের লাইনটা কি বলছে, p of x less than is equal to 20, x এর মান 20 বা তার চেয়ে কম, তার প্রবাবিলিটি বের করো। তাহলে এটা তো আর কিছুই না, আমরা যেহেতু গ্রেটার দেনটা বের করেছি, সুতরাং 1 থেকে আমি যদি গ্রেটার দেনটা মাইনাস করে দেই, তাহলে লেস দেন একটা পেয়ে যাব। সো এখান থেকে আমি 1 মাইনাস পি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু, এই যে এইটা মানটা বসিয়ে দিলাম এখানটায়, পেয়ে গেলাম 0.9772। অ্যাকচুয়ালি ওই যে একটু আগে আমরা যে মানটা পেয়েছিলাম, অর্থাৎ এখান থেকে, হ্যাঁ, সেই মানটাই কিন্তু আবার এই মানটা চলে আসছে। তাহলে আমরা আশা করছি যে এই জায়গাটায় তোমাদের এই পর্যন্ত ওকে। ঠিক আছে? এখন আসো পরেরটা। পরেরটাতে আমাদের বলছে এর ভ্যালুটা, এতক্ষণ আমরা যেটা করেছি একটা হচ্ছে গ্রেটার দেন, একটা লেস দেন। এখন বলছে বিটুইন টু লিমিট, অর্থাৎ 0 লেস দেন x লেস দেন 12 এর মানটা কত। ঠিক এটাও কিন্তু তোমাদের ওই যে আমি একটু আগে জেড এর যে ফর্মটা বলে দিলাম, সেই ফর্মেই কিন্তু তোমাদের এটাকে ফেলতে হবে। অর্থাৎ দেখো এখানে যদিও একটু সংক্ষেপে করে দেয়া আছে, তাহলে আমাদের কাজটা হবে কি, x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা লেস দেন x লেস দেন, দেখো আমি একটু লিখে দেখাই তোমাদের, এটার জন্য আমি একটু লিখছি, দেখো এটার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, p of
আমাদের এক্স কত, আমরা চাইছি হচ্ছে এক্স মাইনাস মিউ বাই সিগমা লেস দেন ইকুয়াল টু, এখানে দেখো আমরা কাজটা সব দিকেই করবো, এক্স মাইনাস মিউ ট্রান্সফরমেশনটা সব পাশেই করতে হবে, ঠিক আছে, সিগমা লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস 12 না, মাইনাস 12 বাই সিগমা। এখন আসো যে একটু দেখো, তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে এখানে তোমার ভ্যালুটা কত আসছে, দেখো এখানে এখানে আসো, যদি আমরা এটাকে তাকাই এটার দিকে, এখন এটার ইয়েটা কত, তোমার আমরা মিন পেয়েছি কত, মিন কত 12, তাই না, মিন কত 12, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 4, আর এক্স এর ভ্যালু কত এখানে দেওয়া আছে, এক্স এর ভ্যালু কত 3, এক্স এর ভ্যালু সরি 0, তাহলে এখান থেকে তুমি যদি লিখো পি অফ 0 মাইনাস কত মিউ সমান 12, আর হচ্ছে সিগমা সমান কত 4 দেওয়া আছে, ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু, এটাকে আমরা অবশ্যই এখন জেড লিখতে পারি, তাহলে জেড লিখলাম, আবার লেস দেন ইকুয়াল টু এক্স এর ভ্যালু এখানে কত দেওয়া আছে দেখো, এই যে এখানে দেওয়া আছে 12, অর্থাৎ এই জায়গাটায় পরে বলছি, তাহলে 12 মাইনাস 12 ডিভাইডেড বাই হচ্ছে কত 4, আমি এখান থেকে আবার তোমাদের ইয়েটা নিলাম, হাইলাইটারটা নিয়ে নিই, দেখো এখানে আমরা যে কাজটা করেছি যে আমরা আসলে স্ট্যান্ডার্ড নরমাল ভ্যালুতে পরিণত করেছি এখান থেকে, ঠিক আছে, তাহলে এক্স মাইনাস মিউ বাই সিগমা লেস দেন এক্স মাইনাস মিউ বাই সিগমা লেস দেন এক্স মাইনাস, এখানে মিউ তুমি যদি নাও লিখো এটা 12, আর এটাও এটা 0 করে দিই আমি, হচ্ছে হচ্ছে 12 না, 12 এক্স এর ভ্যালু এখানে 12, ঠিক আছে, এখানে এক্স এর ভ্যালু 12 মিন 12, আমি আসলে এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে এখানে একেবারে মিউ না লিখে, এখানে মিউ না লিখে 12ই বসিয়ে দিয়েছি, এখানে এসে দিচ্ছি, তো এক্স এর ভ্যালু দেখো এখানে, এখানে যে ভ্যালুটা এক্স এর মানটা বলছে না, এটা মানে কি এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু 0 থেকে 12 পর্যন্ত, তাহলে প্রথম ইয়েতে আমার কি থাকবে, এখানে ভ্যালুটা 0 বসালাম, আর এখানে মিউ এর ভ্যালু আমরা জানি কত, আমাদের মিউ বলে দিচ্ছে যে 12, 12 বসালাম, সিগমার ভ্যালু কত, এখানে সিগমার ভ্যালু 4 বসালাম 4, তাহলে এটা আমরা কি হয়ে গেল জেড হয়ে গেল, স্ট্যান্ডার্ড নরমাল ভ্যারিয়েট, এখানে লেস দ্যান ইকুয়াল টু রইলো, এক্স এর ভ্যালু এরপরে কত বলছে, এখানে দেখো 12, 12 বসালাম, আর মিউ আমরা 12 এখানে আগেই বসিয়ে দিয়েছি, তোমরা চাইলে পরে এখানেও তুমি ইয়ে করতে পারো, আচ্ছা তোমাদের যদি পরে সমস্যা হয় আমি এই জায়গাটায় এখানে মিউ লিখে দিই, এখানটায় মিউ লিখে দিলাম, তাহলে এখানে আমরা কিন্তু এসে দেখো যে আমরা এখানে এসে কিন্তু কি পেলাম, মিউ এর মানটা বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে দেখো এটা কত হলো -3 হলো না, এখানে পি অফ -3 লেস দেন জেড, এটা 0 বাই সামথিং 0 এটা হয়ে গেল, ঠিক আছে, তাহলে এখন দেখো যেহেতু এটা একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, তাহলে -3 লেস দেন জেড লেস দেন 0 এটাকে অবশ্যই আমরা কি লিখতে পারি, পি অফ 0 লেস দেন জেড লেস দেন 3 লিখতে পারি, তো ঠিক একইভাবে তোমরা এই যে এখন তোমাদের এই একটু আগে যে মানটা দেখিয়েছি জেড এর ভ্যালুর জন্য, সেই যে 3 এর ভ্যালুটা সেটা তোমরা জেড টেবিল থেকে ওইভাবেই তুমি মানটা পেয়ে যাবে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম পি অফ 0 লেস দেন জেড লেস দেন 3 সমান 0.4986 ঠিক আছে।
এর পরেরটাতে আসো, এর পরেরটাতে আসো, এটাতে আমি শেষ করে দিব আজকে। যখন বলছে x ইকুয়াল টু এক্স প্রাইম এবং z তখন কি দাঁড়াচ্ছে, z দাঁড়াচ্ছে, z এর চেঞ্জটা দেখো, যে x প্রাইম মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। এটাকে আমরা ধরে নিলাম কি দিয়ে, এটা z1 ধরে নিলাম, ঠিক আছে। এখন আমাদের বলছে যে দেয়া আছে কি p অফ x গ্রেটার দেন x প্রাইম ইকুয়াল টু 0.25, এটা আমাদের দেয়া আছে, ঠিক আছে। আমাদের এইটা দেয়া আছে, আমাদের মান বের করতে বলছে x প্রাইমের ভ্যালুটা। তাহলে এখান থেকে আমরা ঠিক আগের মতোই যে জেড ট্রান্সফরমেশন যেটা, অর্থাৎ x মাইনাস মিউ বাই সিগমা গ্রেটার দেন এক্স প্রাইম মাইনাস মিউ বাই সিগমা, এটা ধরে নিয়ে আমরা এইটা সমান লিখতে পারি জেড গ্রেটার দেন z1 ইকুয়াল টু 0.24। আবারও আমি তোমাদের প্রয়োজনে লিখে দেখাই। এটাতে আমরা যে কাজটা করেছি দেখো, এখান থেকে যদি বলি ভাবে আসলাম আমরা, আচ্ছা এখান থেকে না দেই, ধরে নিই, এখান থেকে আমি যদি যাই, অর্থাৎ এখান থেকে যদি আমি লিখি, তাহলে আমাদের আসতেছে কি পি এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, হ্যাঁ, আর গ্রেটার দেন এক্স প্রাইম মাইনাস মিউ এর ভ্যালু কত, 12। তাহলে একটু আগেই যেটা আমরা করেছি, মিউ 12 বাই সিগমা সমান কত, 4, ঠিক আছে। এটা গ্রেটার ইকুয়াল টু ভ্যালুটা কত, এটা সমান হচ্ছে 0.2, ঠিক আছে। এই যে এইখান থেকে জিনিসটা আসছে, ঠিক আছে। এইখান থেকে আমি যদি বলি তাহলে এইটার ভ্যালুটা হচ্ছে এইভাবে আসছে, ওকে। আচ্ছা দেখি আমরা, তাহলে দেখো এখান থেকে এখন তাহলে অবশ্যই আমরা কি লিখতে পারি, এটা থেকে এটাকে জেড, জেড গ্রেটার দেন এটাকে z1 প্রাইম, যেহেতু আমরা এখানে লিখেছি z1, সরি z1। তো আমাদের বের করতে হচ্ছে কি পি অফ, দেয়া আছে পি জেড গ্রেটার দেন z1 ইকুয়াল টু 0.24, 0.24। আমাদের এই গ্রাফটার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখো এট এই অবশ্যই এই জায়গাটায় কত জিরো থাকে, হ্যাঁ, মিনটাও জিরো আমাদের এট দ্য পয়েন্ট z ইকুয়াল টু জিরো। এট দ্য পয়েন্ট z ইকুয়াল টু জিরো এক্স এর ভ্যালুটা হচ্ছে এখানে, এখানে হচ্ছে মিউ থাকবে, ঠিক আছে। এখন দেখো যে আমাদের বলছে যে জেড গ্রেটার দেন z1, আমরা যদি এখান থেকে এটা যদি জেড ধরি, তাহলে আমরা এখানে জেড এর কোনো একটা ভ্যালু আমরা ধরলাম, যেটাকে আমরা ধরে নিলাম z1। আমাদের বলছে যে z1 এর চেয়ে বড় মানগুলো কত, জেড এর ভ্যালু, অর্থাৎ জেড গ্রেটার দেন z1 হবে, এই z1 আমরা এই জায়গাটায় z1 ধরলাম, তাহলে এই z1 এর চেয়ে বড় মান হবে, মানের প্রবাবিলিটি কত হবে, 0.24। আবারও বলছি z1 এর চেয়ে বড় মানের প্রবাবিলিটি হবে কত, 0.24। দ্যাট মিনস এখান থেকে আমার যত মানগুলো আছে তার প্রবাবিলিটি কত, 0.24। এখানে কিন্তু প্রবাবিলিটি ভ্যালুটাই দেওয়া আছে, তোমাদের এখানে প্রবাবিলিটি ভ্যালুটা বের করতে হচ্ছে না। তাহলে আমাদের, অর্থাৎ আমি যদি যে পয়েন্টটা ধরেছি এই জায়গাটায় যদি আমি জেড ধরি, তাহলে এই যে z1, জেড না z1 ধরি, তাহলে আমাকে বলা হচ্ছে যে আমার জেড এর মানটা, জেড এর মানটা z1 এর চেয়ে বড় হওয়ার প্রবাবিলিটি 0.24। তো সেই কারণে আমরা এখানে বলতে পারি যে এখান থেকে যত বেশি মানগুলো আছে সব মানগুলো, এটার প্রবাবিলিটি হচ্ছে 0.24, ওকে। এখন তুমি এটা বের করছো কিভাবে, আমরা এখান থেকে এটার প্রবাবিলিটি কত জানি, 0.5 জানি না, এখান থেকে এটার প্রবাবিলিটি আমরা জানি টোটাল, কারণ টোটাল প্রবাবিলিটি হচ্ছে কত, 1। তো এখান থেকে এইটুকু 0.5, তো আমি এইটুকুর মানটা পেয়ে গেলাম, এইটুকুর মান পেয়েছি আমরা 0.24। তাহলে 0.5 থেকে যদি 0.24 মাইনাস করে দিই, তাহলে আমি বাকি এইটুকুর মান পেয়ে যাই না। এইটুকুর মান তাহলে কত থাকে, 0.5 থেকে 0.24 মাইনাস করলে কত আসে, 0.26। তাহলে 0 লেস দেন জেড লেস দেন z1, অর্থাৎ 0 লেস দেন জেড লেস দেন z1, এইটুকুর ভ্যালু হচ্ছে আমাদের 0.26, ঠিক আছে। এইটুকুর ভ্যালু হচ্ছে আমাদের 0.26। এখন দেখো যে এই যে তোমার ভ্যালুটা, এই ভ্যালুটা তুমি কি করে বের করবে,
ঠিক আছে? এট দ্য পয়েন্ট নরমাল টেবিল থেকে তুমি এই এই যে মানটা, অর্থাৎ এই Z1 এর যে মানটা, এতক্ষণ আমরা কিন্তু প্রবাবিলিটির ভ্যালুটা বের করেছিলাম। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের Z1 এর মানটা বের করতে হবে। ঠিক আছে? Z1 এর মানটা বের করার জন্য আবারও তোমাদের কিন্তু এই নরমাল কার্ভেই চলে যেতে হবে। তো সেই ক্ষেত্রে নরমাল কার্ভের ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে এখানে আমাদের মানটা কত? 0.24 না? প্রবাবিলিটি হচ্ছে 0.24। তাহলে আমরা যদি টোটাল প্রবাবিলিটি থেকে, অর্থাৎ টোটাল প্রবাবিলিটি কত? 1। 1 থেকে যদি 0.24 মাইনাস করি তাহলে আমাদের আসে কত? 0.76। 0.76 যদি আমরা দেখো 1 মাইনাস 0.24, 0.24, এটার ভ্যালুটা আসতেছে 0.76। 0.76। এখন তোমরা এই 0.76টা দেখবা হচ্ছে কোথায়? এটা 0.76 দেখবা নরমাল কার্ভের ক্ষেত্রে। নরমাল কার্ভের ক্ষেত্রে এখন এটা কিভাবে দেখবা আমি একটু দেখি, আবারও তোমাদের যেতে যাই। আবারও যাই পয়েন্ট, আমাদের 0.76, 0.76 এর ক্ষেত্রে আমাদের দেখো এই ভিতরে খুঁজে দেখবা 0.76টা। এখানে কিন্তু আমাদের যেই প্রবাবিলিটির মানটা দেওয়া আছে সেখান থেকে আমাদের বের করতে হবে জেড এর ভ্যালুটা। প্রবাবিলিটির মানটা দেওয়া আছে সেখান থেকে আমাদের ভ্যালু বের করতে হবে জেড এর ভ্যালুটা। সেটা দেখো 0.76, 0.76, 0.76 দেখো যে এই ভ্যালুটাকে আমরা ধরতে পারি। দেখো 0.76 যদি আমার এটা হয়, ঠিক আছে, তাহলে এটার এগেইনস্টে দেখো জেড এর মান আসতেছে কত? 0.7, আর এদিকে আসতেছে 0.1। তাহলে এই দুটো মিলে, অর্থাৎ এই লাইনটা আর এই লাইনটা, এই দুটো লাইনকে কনসিডার করবে, তাহলে আমি জেড এর ভ্যালু পেয়ে গেলাম 0.71, 0.71। ওকে, এইভাবেই কিন্তু তোমাদের মানগুলো বের করতে হবে। আমরা চলে যাই আমাদের কাজে। দেখো তাহলে আমাদের আমরা এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে, দেখো আমরা পেয়ে গেছি 0.71। তাহলে জেড ইকুয়াল টু পেয়ে গেলাম 0.71। ঠিক আছে? তাহলে এখানে এখন যেটা দেখবা তোমরা, জেড ইকুয়াল টু এক্স মাইনাস x1 প্রাইম মাইনাস 12 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু পেয়েছি 0.71। সুতরাং এখান থেকে তোমরা মাল্টিপ্লিকেশন করে x1 এর ভ্যালুটা দেখো, এটা ক্রস মাল্টিপ্লিকেশন করো এবং 12কে যোগ করো, তাহলে আমরা x এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাবো। তো এই হচ্ছে তোমাদের, এইভাবে তোমাদের এই মানগুলো বের করতে হবে। এই বাকি মানটাও কিন্তু ঠিক একই রকম করেই পরের যে কাজটা সেটাও তোমাদের একই রকম ভাবেই করতে হবে। এখানেও দেখো এটার ভ্যালুটা বলছে এক্স এর ভ্যালু এক্স নট থেকে এক্স নট ওই এক্স ওয়ান প্রাইম এর প্রবাবিলিটি হচ্ছে 50, আর পি অফ এক্স গ্রেটার দেন এক্স গ্রেটার দেন এক্স ওয়ান প্রাইম ইকুয়াল টু 0.25, এই দুটো রেঞ্জ দিয়ে দিয়েছে। ঠিক আছে? এখান থেকে দেখো যে আমাদের দুটো পয়েন্ট চিন্তা করতে হবে। এখান থেকে আমরা একটা পয়েন্টকে ধরলাম এটা হচ্ছে আমাদের এক্স নট প্রাইম, আর এটাকে ধরলাম আমরা x1 প্রাইম। তাহলে x1 প্রাইম থেকে এর চেয়ে গ্রেটার দেন বড় যে মানগুলো, এখান থেকে তুমি যদি চিন্তা করো তাহলে এর মানটা আসতেছে 0.25, আর এটা থেকে এইটুকু পুরো মানটা যেহেতু 0.5, তাহলে 0.5 থেকে যদি এটা মাইনাস করো তাহলে বাকি এইটুকুর মান আমরা পেয়ে যাচ্ছি 0.25। ওকে, আর এখানে দেখো এখান থেকে এখানে এই এই জিরো থেকে দেখো এখান থেকে এই পর্যন্ত
মানটা বলছে কত, এখান থেকে এই পর্যন্ত মান বলছে 0.5। তাহলে আমরা যদি এই 0.5 থেকে এইটুকু মাইনাস করে দিই, তাহলে এইটুকুর মানও আমরা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি 0.25। এখন আসো যে যখন x = x1 প্রাইম, তখন আমাদের z এর মানটা আমরা একটু আগেও যে কাজটা করেছি একইভাবে x1 প্রাইম মাইনাস 12 ডিভাইডেড বাই 4 আমরা ধরে নিয়েছি z1। আর যখন x নট প্রাইম ধরবো, তখন এখানে x1 এর জায়গায় x নট প্রাইম মাইনাস 12 বাই 4 মাইনাস z1। তার কারণ এই সাইড এটা কোন পোর্শনে পড়েছে, এটা মাইনাস পোর্শনে, আর এটা হচ্ছে আমাদের প্লাস পোর্শনে। তাই এইটাকে আমরা ধরে নিলাম z1 আর এইটাকে আমরা ধরে নিলাম মাইনাস z1। এখন আসো যে আমাদের কাজ করতে হবে z গ্রেটার দেন z1, এই যে এটা একটু আগে আমরা যে দেখিয়েছি এটা সমান 0.25। তো আমরা একটু আগে যে কাজটা করেছি এটার ভ্যালুটা আমরা জানি, এর আগে একটু আগে আমরা দেখিয়েছি, এটাকে আমরা লিখতে পারি 0 লেস দেন z লেস দেন z1 ইজ ইকুয়াল টু 0.25। আর এই 0.25 এর ভ্যালুটা আমরা একটু আগে যেভাবে বের করেছি সেই একইভাবে z এর মানটা টেবিল থেকে বের করবে, এই মানটা পাবে 0.67। ঠিক আছে, 0.67 আমরা পেয়ে গেলাম z এর মানটা। পরেরটাতে দেখো যে এই এখন এই এই জায়গাটাতে এসে z এর ভ্যালুটা তুমি বসায় দাও, যে 0.67 বসাও, বসানোর পরে x1 প্রাইমের ভ্যালুটা তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছ। সিমিলারলি এই x0 মাইনাস x0 প্রাইম মাইনাস 12/4 ইজ ইকুয়াল টু আমরা এটা কত মাইনাস z1, তাহলে আমরা z এর মান তো পেয়েছি 0.67, তাহলে মাইনাস z1 এ আমরা মাইনাস 0.67 লিখবো, এটা পেয়ে গেলাম। তারপরে এখান থেকে তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে x0 প্রাইমের মানটা পেয়ে যাবে। তো আমার মনে হয় যে আশা করছি আমরা দুটো মান এখান থেকে পেয়ে গেলাম। আমাদের বের করতে বলেছিল x1 প্রাইমের ভ্যালু কত এবং x0 প্রাইমের ভ্যালু কত, আমরা দুটো মানই এখানে পেয়ে গেছি। এই পর্যন্ত তোমাদের আর তোমরা কিন্তু এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে, কারণ এগুলো কিন্তু তোমাদের একই ধরনের অঙ্কগুলো থাকবে, বা এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করলে বাকি আরো আদার্স যে এক্সাম্পল গুলো আছে সেগুলো তোমরা পারবে। এই সংক্রান্ত এক্সাম্পল তোমরা বিভিন্ন বইতে, কাপুর গুপ্তা, তারপর হচ্ছে তোমার সিদ্দিকুর রহমানের যে বেসিক স্ট্যাটিস্টিক্স বইটা আছে সেইটা, নুল ইসলাম স্যারের যে বইটা আছে সেইটা, সব বইতেই তোমরা মোটামুটি এই নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ম্যাথ গুলো আছে সেগুলো পেয়ে যাবা। তো এগুলো তোমাদের অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর এই আজকের ক্লাসের ব্যাপারে যদি তোমাদের কোথাও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ওভার ফোনে নোটিস করবা, আমি পরবর্তী ক্লাসে এটা আবার রিভিউ করার চেষ্টা করব। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকো। আশা করছি ভালো আছো এবং পরবর্তী ক্লাসে আগেই তোমরা এই ক্লাসগুলো প্র্যাকটিস করে নিবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।